স্যার এসছেন, বিশিকর স্যার একটু অসুস্থ, স্যারকে আবার বালিয়াকান্দিতে ফিরে যেতে হবে দুপুরের মধ্যে বা একটু পরেই। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অনুরোধ করছি আপনি আমাদের ম্যানেজিং কমিটির সম্মানিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয়কে ওনাদের আসন গ্রহণ করানোর জন্যে। ঠিক, আমি আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মুনিরুজ্জামান মামুন স্যার আপনাকে অনুরোধ করছি এখানে একটু আসার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা সকল মিলে প্রথমেই আমাদের স্যারকে করতালির মধ্য দিয়ে, প্রাণবন্ত করতালি, সবাই করতালি দিয়ে আমরা স্যারকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা চিনে রাখো আমরা তার ছাত্র ছিলাম, আমাদের অনেক বাবাই তার ছাত্র ছিলেন। তিনিও তেলাওয়াত করছেন বিদ্যালয়ের প্রধান মৌলভী মাওলানা আবুল খায়ের। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها পবিত্র গীতা থেকে পাঠ। দুঃখিত, আসলে সেই স্যার আমার হাতের কাছে নেই, দুঃখিত। যাই হোক, ক্ষমা করবেন, আমি নিজেই পড়ছি। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা। যদা যদা হি ধর্মস্য গ্লানি। প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফরিদুল মনসুর স্যার, যার অনুপ্রেরণা এবং সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি এতদূর পর্যায়ে এসছে, এবং সেই সাথে আমাদের সম্মানিত সভাপতি মহোদয়। তো সেই প্রধান শিক্ষক মহোদয় জনাব মোহাম্মদ ফরিদুল মনসুর স্যারকে আমি স্বাগত বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। তবে তার আগে আরেকটু বলে রাখি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত উপজেলা ভাইস চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক জনাব মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, স্বাগত তাকে। জনাব মোহাম্মদ ফরিদুল মনসুর, প্রধান শিক্ষক, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বরেণ্য শিক্ষাবিদ, মধুখালীর গর্ব, মধুখালী হাই স্কুলের গর্ব, আমাদের আজকের যার উদ্দেশ্যে আমরা এই আয়োজন, আমাদের সুনামধন্য প্রধান শিক্ষক বাবু ভুবনচন্দ্র কর অর্থাৎ বিসি কর এর বইয়ের উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ এবং আমার সেনের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। তার বুকের মাপটা একটু কম হয়, তৎকালীন পাকিস্তান তাকে সরকার তাকে বাদ দিয়েছিল। তারপর তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু তার মতো একজন গুণী ব্যক্তিকে, বিদ্যান ব্যক্তিকে আমরা মধুখালীবাসী পেয়েছিলাম। তার দীর্ঘ জীবদ্দশার প্রায় 42 বছর তিনি এখানে শিক্ষকতা করেছেন। পাশাপাশি ইনি এইখানে প্রায় 5 একর জমি নিজ হাতে, আমি দলিলগুলো যখন দেখি নিজের ক্রয়কৃত দলিল, এখানে 5 একর জমি তিনি ক্রয় করেছেন। আসলেও তার অবদান আমরা স্বীকার করেই শেষ করা যায় না। এই তার যে অবদান এটি অতুলনীয়, এটা ভাষায় বর্ণনা করা যায় না। আজকে উপস্থিত সুধীবৃন্দ, বক্তৃতা আমাদের ছাড়ি দেবেন বেশি, আমি আর বেশি কিছু না বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সাবেক প্রধান শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন বাবু ভুবনচন্দ্র কর স্যারের আত্মজীবনীমূলক গ্রন্থ আলোর প্রতীক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে আমাদের সকলের শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় ব্যক্তি, আমরা যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে হাই স্কুলের সেইটা উৎসর্গ উপলক্ষে
এটা বড় অনুষ্ঠান না। তা তোমরা এত আমার ছাত্র, আমি তো জানতাম না। তা এই যে 42 বছর আমি এই স্কুলে থাকলাম, এই 42 বছরের তো কম ছাত্রছাত্রী না। তা এদের আশীর্বাদ না থাকলে আমি 91 বছর বাঁচতাম না। কাজেই আমি আমার বইটা উৎসর্গ করব আমার ছাত্রছাত্রীর নামে। লেখকরা বই উৎসর্গ করে থাকেন তাদের প্রিয়জনের নামে, কেউ বাবার নামে, কেউ মায়ের নামে, কেউ বন্ধুর নামে, আর আমি করব আমার ছাত্রছাত্রীদের নামে। আর ছাত্রছাত্রী ছাড়া আমার প্রিয় কে আছে? আমার মা মারা গেছেন আমার বয়স যখন 3 মাস, তখন বাবা মারা গেছেন 52 সালে, আমি একা। এতগুলো ছাত্রছাত্রী দোয়া না থাকলে 91 বছর আমি বাঁচিনি। তো তোমরা আমার আশীর্বাদ করবা। তা এই বইটা আমার আত্মজীবনী বই খুব একটা নাই, আপনারা সম্ভবত কেউ পড়েন নাই কোনো আত্মজীবনী। উপন্যাস পড়ছেন, কবিতা পড়েছেন, আত্মজীবনী পড়েন নাই। আমিও তো আমার মোটামুটি পড়াশোনা আছে, আমি এখন পর্যন্ত কোনো আত্মজীবনী পড়বার পারি নাই, মানে আত্মজীবনী কোনো বই নাই। আমি আত্মজীবনী লিখছি একটা উদ্দেশ্যে, যে আপনারা আমাকে জানেন শিক্ষক হিসাবে, তার বাইরে না। আমার তো একটা শৈশবকাল ছিল, আমার কৈশোর ছিল, আমার যৌবন ছিল, এগুলো আপনাদের তো জানার দরকার। আপনাদের দরকার না হলেও আমার দায়িত্ব আপনাদের জানানো। আমার ভালো মন্দ আপনারা জানবেন না, সেই জন্য বইটা আমি লিখছি এবং আপনাদের নামে আমি উৎসর্গ করেছি। দয়া করে আপনারা বইটা পড়বেন। বইয়ের দাম 250 টাকা। তা আমি বলেছি যে এই বইটা আমি স্কুলের নামে উৎসর্গ করেছি, এই বিক্রয় লব্ধ টাকা স্কুল পাবে, স্কুল ফান্ডে জমা হবে, এবং ওই টাকার উপর আমার এটা না, এবং ওই টাকা স্কুল কর্তৃপক্ষ খরচ করবেন ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুসারে। আমার কোনো সে নাই। আমার একটা অনুরোধ আছে, তবে একটা, সেটা হলো কোনো ক্রমেই যেন কোনো বছর কোনো ছেলে মেয়ের পরীক্ষার ফির অভাবে এসএসসি পরীক্ষা বন্ধ না হয়। একটা, কোনো ছেলে মেয়ে এসএসসি পরীক্ষার ফি দেবার পারতেছে না, সেইটা আপনারা দিয়ে দিবেন, এর বেশি কিছু না। তা এই একটা আমার অনুরোধ থাকলো। কারণ এই যে বললাম, এর ভুক্তভোগী আমি 1948 সালে ম্যাট্রিক পরীক্ষা দিই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। 48 সালে আমার পরীক্ষার ফি ছিল 40 টাকা। 40 টাকা। আমার বাবা সেই 40 টাকা দেবার পারেন নাই। আগেই বলেছি আমার মা নাই, মা মারা গেছেন 3 মাসের সময়। আমার ছোট সংসার, আমি আর আমার বাবা, আর কেউ নাই, বাড়িঘর নাই। সেই 40 টাকা আমি গ্রামের থেকে, আমার এক খুঁড়তো ভাই ছিল, সে ভিক্ষে করে দেয়, আমি পরীক্ষা দিই। আমি বইতে লিখছি এগুলো তো লজ্জার কিছু নাই, যেটা বাস্তব আমি লিখছি, আপনারা পড়বেন। আরও অনেক ঘটনা আছে যা আপনারা জানেন না, কিন্তু আপনাদের জানা দরকার, ওই বইটা পড়বেন। সেই জন্যই আমি ছাত্রছাত্রীর নামে উৎসর্গ করেছি। আর আমার ছাত্রছাত্রীরা শিক্ষক আছে, ডাক্তার আছে, উকিল আছে না, এত সব আছে, হাইকোর্টের বিচার পর্যন্ত আছে। তো এরা আমার আপনজন না, আমার আপনজন কে? আমার বয়স 91 বছর, আমার ডাক্তার মহসেন, আমার ডাক্তার রহিস, আমার ডাক্তার রানা, এই 3 জন আমার দেখে। এরা আমার ছাত্র, এই জন্য আমি উৎসর্গ করবো না। আমি আমার দেখবে কে? কাজে আত্মজীবনী বইটা আপনারা দয়া করে পড়বেন। 250 টাকা দাম। আপনারাও তো স্কুলে পড়েছেন, স্কুলে 250 টাকা দানই করলেন, একটা বই পাবেন। যাতে আমার জীবনী, আমার খুব কষ্টের জীবন, খুব কষ্টের, আপনারা জানেন না। আপনারা ডিসকভারি অফ আমেরিকা পড়েছেন, তার মধ্যে কলমার বলছে যে ডেঞ্জার ইজ দ্য ব্রেথ অফ মাই লাইফ বলে বলছেন। আর আমার হলো কি স্ট্রাগল
স্ট্রাগল ইজ দ্য লিভ অফ লাইফ। আমি সারা জীবন স্ট্রাগল করেছি। আমি 48 সালে ম্যাট্রিক পাস করি, আমার খাবারই ছিল না, আমি পড়বো কোথায়? আমার পড়াবে কে? বইটা পড়বেন। যাই হোক, এই বইতে আমার সারা জীবনের সব কিছু ঘটনা আছে। কার সঙ্গে আমার কোনো সম্পর্ক সব আছে। আমার যে 96 সালে আপনারা আমার ফেয়ারওয়েল দিয়েছিলেন, ওই কয়েকজন ছাত্ররা যোগ করে আমার সেই ঘটনার কথা মনে আছে। কাজে এত ছাত্র আমার কম কথা না। আচ্ছা, আত্মজীবনীতে একটা কথা আমি লেখার পারিনি, খালি একটা জায়গায়। আত্মজীবনীতে সবই থাকে, তাই না? আত্মজীবনী তো যৌবনকালে লেখা যায় না, তাহলে বার্ধক্য থাকে না। আত্মজীবনে লেখা হয় অবসর গ্রহণের পর। এ দারুণ কষ্টের কাজ, আপনারা বুঝবেন। একজন ঔপন্যাসিকের স্বাধীনতা থাকে, তার নায়ক নায়িকা কীভাবে করবেন, স্বাধীনতা থাকে। একজন কবি তো কল্পনা, শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট বলে একটা নাটক আছে, তার মধ্যে আছে দি লুনাটিক, দি লাভার অ্যান্ড দি পোয়েট আর অল কম্প্যাক্ট উইথ ইমাজিনেশন। লুনাটিক মানে পাগল, একজন পাগল, এ লাভার একজন প্রেমিক, আর কবি, তিনজনের এক ক্যাটাগরি। এরা বর্তমানে থাকে না, এরা স্বর্গে বাস করে, একেবারে শূন্যে বাস করে। তা এই যে ব্যাপারটা, আত্মজীবনী লেখা এর সম্পূর্ণ বাস্তবে, কল্পনার জায়গা নাই, একটু কল্পনার জায়গা নাই। আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার লেখাপড়া আপনার দয়া করে বলবেন, ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমি একেবারে নিশ্চয় দিচ্ছি, আমি ঘোষ না যে দই ভালো বলছি, তা না। যারা যারা পড়ছেন তারাই বলবেন। এবং আমার উপর যদি 1% সিম্প্যাথি থাকে, ইউ ক্যানট বাট সে টিয়ার্স, আমি বলতে পারি এটা। ওই বইয়ের এক জায়গায় কি 2 জায়গায় বোধহয় উল্লেখ আছে যে এর পরের অংশ এর সঙ্গে সম্পৃক্ত নয় বলে উল্লেখ করা গেল না। খানিক লেখা আছে, লেখে আবার ওই উল্লেখ করা আছে যে পরেরটুকুন সম্পৃক্ত না ওই গল্পের সাথে, কিন্তু সম্পৃক্ত, আসলে সম্পৃক্ত এবং 100% সম্পৃক্ত, 100%। কিন্তু আইনে সেটা লেখা যায় নাই, বর্তমান আইনে, সেই সময় আইনে লেখা যায় নাই। সেটা হলো অরবিন্দবাবু সম্পর্কে। অরবিন্দবাবুর নাম আপনারা অনেকে শুনছেন, বিদ্যুৎ সচিব ছিলেন উনি। আমি সেইটুকু বলবো, যেটুকু বইতে নাই, বইতে যেটুকু আছে সেটুকু ফাঁক। অরবিন্দবাবুর বাড়ি ছিল ডগরকান্দা, বোয়ারমালী কলেজের প্রফেসর ছিলেন, বোয়ারমালী কলেজের, আমাদের দূর সম্পর্কের আত্মীয় উনি। তা একদিন আসলেন, ওটা বললাম যে কেমন আছেন? বলছে আমি ভালো নাই। কেন ভালো নাই? বলে আমি থানা হেডকোয়ার্টারের কলেজে প্রফেসরি করি, আমার মার খাবার দেবার পারি না, কেন বলেন না? আমার যে মাইনা পাই, এটা ঘর ভাড়া করে একটা চাকরি রাখে, আমার মায়ের ঘর চলে না, আমি কী করবো? তো আমি বললাম যে শোনো, এই পাকিস্তান, তখন পাকিস্তানে হিন্দুদের চাকরি পাওয়াটা একটু কঠিন, খুবই কঠিন। তাই তুমি এক কাম করো, তুমি ইপিসিএস পরীক্ষা দাও, কই দাদা আমি যে ইপিসিএস পরীক্ষা দেবো, আমি যে অঙ্ক জানি না, অঙ্ক জানি না, সেখানে তুমি মধুখালী আসো, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আসো, আমি যখন অঙ্ক জানতাম 9-10-এ অংশ পড়াতাম, অঙ্কই করতাম আমি তখন। তাহলে ওর 2 মাস অঙ্ক করালাম, পাশ করলো, বিশেষ পরীক্ষা দিল, বিশেষে পাশ করলো, ভাইবা হলো, পাশ করলো, মেডিকেলে পাশ করলো, চাকরি হয় না। বিশেষ এ কথা বলা যায় না। আর কেন চাকরি হয় না এটা জানারও উপায় নাই। খালেক সাহেব আসে নাই, খালেক সাহেব চাইলে উনি জানতেন, উনি অরবিন্দবাবুর ঘর বন্ধু ছিলেন একেবারে। তোমরা কি দেখছো অরবিন্দবাবুর? দেখছো? চাকরি হয় না। আর কার কাছে জিজ্ঞাসা করা যাবে? এর আগে ডিসি সাহেবের কনফিডেন্সিয়াল ফাইল ছাড়া আর কোনো জায়গায় জানার উপায় নাই। আচ্ছা, ডিসি সাহেবের এখানে কি যাওয়া যায়? এই কথা জানবার কিচ্ছু সাহায্য করে পারলাম না। তখন পূর্ব পাকিস্তানের গভর্নর জনাব মোনায়েম খাঁ মধুখালী আসলেন,
আপনাদের অনেকের মনে থাকবে মধুখালী আসেন মোনাম খা মিটিং করবেন, ফরিদপুরের ডিসি এসডিও সব মধুখালী সব মধুখালী থানা ছিল না, বোয়ালবাড়ির থানা তখন মধুখালীতে। গভর্নর আসবেন সহজ ব্যাপার না, ডিসি সাহেবের তো রাস্তার ঘুম হারাম, ভদ্রলোক খাটতে খাটতে কালা হয়ে গেল, একেবারে কালা হয়ে গেল। আমি একদিন বললাম যে স্যার আপনি যান আমি দেখবো, এগুলো আমি করে থাকি। মধুখালী স্কুলের মাঠে এমন কোনো রাজনৈতিক দল নাই যারা মিটিং করে নাই, কাজে আমার বেশ অভিজ্ঞতা আছে। তো উনি আমার পর ছেড়ে দিয়ে পাঠাই গেলেন, আমি কাজ করলাম। পরের দিন ডিসি সাহেব এসে দেখেন যদি ভালোই কাজ করেছি, দেখেন এইভাবে হলো। হওয়ার পর গভর্নর সাহেব আসলেন, গভর্নর মিটিং করে চলে গেলেন। ডিসি সাহেবের সঙ্গে আমার একটু আত্মীয় সম্পর্ক হলো আর কি ডিসি সাহেবের সঙ্গে। একদিন আমি ডিসি সাহেবের কাছে গেলাম যে আমাদের স্কুলে অ্যানুয়াল প্রাইজ দেওয়া হবে, অ্যানুয়াল প্রাইজ, তা আপনি প্রধান অতিথি হন এই আমাদের আবেদন। তা ডিসি সাহেব রাজি হলেন, আসলেন, বক্তৃতা দিলেন এবং আমাদের স্কাউট আর গার্লস গাইডের সরঞ্জাম দিয়ে দিলেন। তাই তো মন্ত্রী সাহেব যে ট্রাক করে নিয়ে আসছিল, এই তো আমার আরও বড় সম্পর্ক হয়ে গেল ডিসি সাহেবের সঙ্গে। আচ্ছা, তখন আমাদের এই স্কুলে খেলার মাঠ ভালো ছিল না। একটা গ্র্যান্ড পাওয়া গেল 7,800 টাকা, নাম হলো প্লে গ্রাউন্ড ডেভেলপমেন্ট গ্র্যান্ড। আমি ম্যানেজিং কমিটির মিটিং ডাকলাম, তারা বললেন যে বাগাছারির কাছে চন্দ্রনাথ নদী শুকনো, ওইখান থেকে মাটি কাছে ট্রাক বিরানে মাঠ করেন। আমি দেখলাম যে এই কথাটা শুনলে ওই ট্রাক ভাড়া দিতেই 7,000 টাকা ফুরায় যাবে, প্লে গ্রাউন্ড ডেভেলপমেন্ট হবে না, হেডমাস্টার চোর হবে। আমি সেটা কান না দিয়ে আমি একটু একভাবেই করলাম মুজিয়া সাহেবের দিয়ে। মুজিয়া সাহেবের কলম থেকে লেবার লাগাও, আর পুকুরের ওই পাশে একটু জায়গা ছিল কাজের না, ওইখানে মাটি কাটো। আর একটু গোপনে মুজিয়া সাহেব বলে দিলাম যে এমনভাবে মাটি কাটবো যেন একটা পুকুর হয়। মুজিয়া সাহেব কাজ করলো, পুকুরও হলো, খেলার মাঠ হয়ে গেল। এই যে ডিসি সাহেবের সঙ্গে আমার একটা সম্পর্ক ভালো হয়েছে, মানে সম্পর্ক ভালো মানে কথাবার্তা বলা যায়। তো একদিন আমি ডিসি সাহেবের বাসায় গেলাম। ডিসি সাহেবের কিন্তু অফিস, বাসাতেও অফিস, আমার অফিসেও অফিস। বাসাতে গেলে পরে যে বসলাম, কেরানি টেরানি আছে, বাসার মাছ থেকে হঠাৎ উল্লুর ধ্বনি শোনা যায়। ওই যে হিন্দু মহিলারা পুজোর সময় উল্লু দেয়, সেই আস্তে উল্লুর শব্দ শোনা গেল, আস্তে করে। আমার একটু বাড়িতে ঘুমটা ভাঙায়, এই শব্দটাও শোনা আসতে করে। আমি বললাম এই ব্যাপার কি? এই গুগল বাঘের ঘরে গুগের বাসা রাখি, এই ব্যাপারটা কি? তখন এক কেরানি সাহেব বললেন, স্যার আপনি জানেন না? আমি বললাম না তো। ডিসি সাহেবের ওয়াইফ হলো হিন্দু, এই বলল ডিসি সাহেবের ওয়াইফ হলো হিন্দু। তা আমি বললাম এক দেখা দেখে আর কি। তা ওয়াইফের বাড়ি হলো পাবনা। তা পাবনা আমার হলো ভাইরা বাড়ি। আমার এক ভাইরা হলো অরবিন্দ কর, না অরবিন্দ না, ওটা হলো অনিল ভদ্রলোক। পাবনা ওষুধের কোম্পানি আছে এডরুক, জানেন বোধহয় আপনারা। সেই এডরুকে কেমিস্টের চাকরি করতো। ওর জিজ্ঞেসে বললাম যে আচ্ছা এই ডিসি সাহেবের ওয়াইফগুলো হিন্দু, যার বাড়ি পাবনা, তোমরা কিছু জানো? বলে হ্যাঁ আমরা জানি, খুব ভালো জানি। আমার ভাইরা বললো ও বিএসসি ভাই, ওর নাম হলো মাধুরী, ওনার ওয়াইফের নাম হলো মাধুরী। তা মাধুরী তো আমার কাছে প্রাইভেট করতো, ও বিএসসি ভাই। আর জানি আমাদের ও ভালো নাচ জানতো, নাচ। ওই নাচ দেখে এই ডিসি সাহেব তখন আপনার এসডিও ছিলেন, এসডিও বিয়ে করেন তার ওই নাচ দেখে মাধুরী। এইগুলো ইতিহাস। এই শোনার পর আমার সাহস বাড়ে গেলাম। একদিন আমি ডিসি সাহেবের অফিসে গেলাম, যাই কারোর কাছে কিছু না শুনে একেবারে অন্দরমহলে ঢুকে গেলাম। ঢুকে বললাম, মাধুরীজি আমার নাম ভুবন কর, আমি মধুখালী হাই স্কুলের হেডমাস্টার। তা উনি একটু বড় করে একটু অসন্তুষ্ট হলেন, আপনি আমার নাম জানলেন কী করে? বুঝতে ব্যাপারটা।
তা আমি বললাম যে আমার এক ভাইয়ের আছে পাবনায় অনিল বন্ধু। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি তার কাছে প্রাইভেট পড়তাম বিএসসি ভাগ। তা একটু ভালো রাগটা ডিসি সাহেবের ওয়েবের রাগটা একটু কমিল আর কি, আপনি কী চান? তখন আমি বললাম যে আমার ডিসি সাহেব খবর পাঠাইছে আমার ডিসি সাহেব যে আমি যেন তার সঙ্গে দেখা করি। আমি গেলাম, গেলে পরে ডিসি সাহেব আসলেন, আসে আমার বললেন যে আপনি সেই আত্মীয় নিয়ে আগামী শনিবার আসবেন। বুঝলেন ব্যাপারটা? মানে কোথা থেকে কী হয়ে গেল আমি জানলামও না। এইখানে একটা ইংরেজি ফ্রেজ আছে, কার্টেন লেকচার, আপনারা জানিয়ে রাখবেন। কার্টেন লেকচার এটা মানে হলো দরজায় আমরা পর্দা দিই, তাহলে কার্টেন, তার থাকার ঘরের যে পর্দা থাকে তার অন্তরালে যিনি থাকেন তার কথা আমরা কেউ অমান্য করতে পারি না। আমাদের থাকার ঘরে যে থাকেন আপনিও শোনেন, আপনিও আমার শুনি, সবাই। তো ভাবলাম ওইখান থেকে কাজটা হয়েছে আর কি, সেই কার্টেন লেকচার। যাই হোক, দেখ আমি আর অরবিন্দ গেলাম, যাই বর্ষালে হিসেবে আসলেন, আর সেই জিজ্ঞাসা করলেন তুমি ছাত্র ইউনিয়ন করতে? ছাত্র ইউনিয়ন বোধ হয় কমিউনিস্ট পার্টির অঙ্গ করে, আমি জানি না, তা আমি ঠিক জানি না। তুমি ছাত্র ইউনিয়ন করতে? হ্যাঁ স্যার করতাম। আর করো না, আর করো না, আর ঘুষ খাবে না, ডিসি হয়ে একটা ঘুষ খাবা, ডি হয়ে বাড়ি করবা। এই বলে চলে আসলাম। সপ্তাহের মধ্যে তার অ্যাপয়েন্টমেন্ট চলে এলেন, এক সপ্তাহের মধ্যে। এগুলোকে দেখা যায় আত্মজীবনীতে আরও আছে, শোনেন। সপ্তাহের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট এলো মাগুরার ম্যাজিস্ট্রেট হয়ে গেল, সঙ্গে গাড়ি, আবার গাড়িতে ফ্ল্যাগ। আজকাল বোধহয় গাড়িতে ফ্ল্যাগ থাকে না, না থাকে আমি জানি না, যা ন্যাশনাল ফ্ল্যাগ। যাই হোক, অরবিন্দ খুব খুশি, ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আর প্রত্যেক বৃহস্পতিবার আমার আসতো, আসে আমার নিয়ে আমার বাড়ি যেত। আর আমার বাড়ি, আমার ভাই যদি বাড়ি না থাকতো শ্বশুর বাড়ি, তখন ওর যেতাম আমরা দুইজন। এই যে ম্যাজিস্ট্রেটের গাড়ি ফ্ল্যাগ, সে অদ্ভুত আনন্দ, তাই না? যেতাম, এরকম যাতায়াত করতে করতে চেনাশোনা হয়ে গেলে কিছুটা। আমার শ্বশুর মশাই আবার কোনো হিসেবেই মানুষ, তা করে আচ্ছা ওই দীপ্তির সঙ্গে অরবিন্দের বিয়ে দেবেন পারো না? অরবিন্দ দীপ্তি মানে হলো আমার মেজ শ্বশুরের মেয়ে, দেওয়া যায় না? ফাইন চেহারা, খুব ভালো চেহারা, টকটকে চেহারা, মানে আমার ওয়াইফের চেয়েও ভালো। আমার ঘোষের দই না, কিন্তু আমার ওয়াইফের চেহারা ভালো, তার চেয়েও ভালো, চুল কোটরা। তারা দিবস যায় এবং ম্যাট্রিক পাস করলো না। আর উনি ম্যাজিস্ট্রেট তুমি দেখা যাও তো পাস করুক, আমার সুবিধে লোক, গোটা গোটা শ্বশুরের বাড়ি যাওয়া যায়, এটা তো আপনারা বুঝবেন। আমার যাওয়ার একটা পথ হইল আর কি, যাই ওর দেখাতাম। আর ভালো করে বলিস, নইলে কিন্তু মেয়েদের বুদ্ধি আলাদা, ওর নইলে কিন্তু বললেই ওটার বাইরে ঝুঁকি ব্যাপার। এইভাবে চললো, ওর ম্যাট্রিক পরীক্ষা হয়ে গেল, ম্যাট্রিক করে দিল। আমার কাছে জামাই বাবু আমি বোধহয় ইংরেজি সেকেন্ড পেপারে পাস করতে পারবেন না, এই বললো। তা আপনার তো বোর্ডে যাত্রা আছে, এটা দেখবেন। কিন্তু ভগবানের এমনই দান, ওই বছর এসএসসি পরীক্ষার ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার খাতা, বালিয়াকান্দি কেন্দ্রের খাতা আমার কাছে আসছিল। বালিয়াকান্দি ভগবানের করলে কত করতে পারেন, বোধহয় কন্ট্রোলার সাহেব জানতেন না যে আমার বাড়ি বালিয়াকান্দি। আচ্ছা, খাতা দেখলাম, ওর খাতাটা দেখতে না পাস করে 40-42 পায়, তখন 36 পেলেও পাস। একদিন খাতা নিয়ে গেলাম বড় যাই, আমার ওয়াইফ চাষে ওই জায়গায়। তা ওর ডাক দিলাম, দেখতে তোর খাতা নাকি? ওর দেখে ওই যে হা করলো, সে হা আপনার বন্ধ হয় না। ও আশ্চর্য হয়ে গেছে যে ওই খাতা আমি পড়লাম কোথায়? কেতা ভাই বাবু আমি পাস করবার তাকে জানি আমি দেখি নেই। তো তুই যদি আমার খাওয়াস, আমি যা চাবো তাহলে বাস করবে। বলে কী খাবেন কর? বলে আমি মুরগি খাবো। তাহলে মুরগি তো আনার কাজ জানি আমার ঘরে বাড়ি, তাহলে পাশে হবেন না। তারপরে অতিথি পাঠাইয়ে মুরগি খাওয়াইছে, সে পাশে করলো সেকেন্ড ডিভিশনে, অনেক বাবুর সঙ্গে বিয়ে হয়ে গেল।
সেই যে পেয়ার স্বামী স্ত্রী আপনারা চিন্তা করবেন না, দুইজনের একই চেহারা, অরবিন্দবাবু যেমন চেহারা, দীপচন্দ্র সেরকম চেহারা। ওই প্রত্যেক বিশ্বদ্বার ওরা দুইজন মিলে আজ এই জায়গা, কাল ও জায়গা, এই চাচ্ছে লাগলো। তো আমি আমার ওয়াইফের করলাম যে তুমি এক কাম করো, তুমি ওর সঙ্গে যাও না কেন? তোমার গাড়ি করে। আমার ওয়াইফ বললো তোমার গাড়ি করি। বললো কে? আমার গাড়ি বাড়ি আছে। গাড়ি? বলে হ্যাঁ, শুধু ভ্যান। বলে ভ্যান গাড়িতে যাবো? তোমার বউটা তো আমার খুব করলো। তো দেখেন মেয়েরা আপন বোনকেও হিংসা করে। যাই হোক, এটা ভালো হলো, বিয়ে হয়ে গেল। অরবিন্দ এই ঘটনাকে লেখা যায় বইতে, সেই জন্যে আমি বললাম তা এই বইটা আপনারা পড়বেন, আপনারা জানতে পারবেন। আর আরেকটা কথা, সেটা হলো যে আমি 1955 সালে আসি আর অবসর নেই 1996 সালে। এই 42 বছর একটা মানুষের জীবনে খুব না, বিরাট সময়। এই বন্ধুখালি এই তোমাদের নিয়ে থাকতে থাকতে আমি আমার ছেলেদের মানুষ করতে পারি নাই। এটা আমার দুঃখ নেই, আমার কত ছেলে হয়ে গেছে, আমার দুঃখটাই যাচ্ছে। তা এখন আমার বয়স 91 বছর। আমাদের হিন্দুদের মধ্যে আছে যে মানুষ বুড়ো হয়ে গেলে পরে কাশি যায়, বৃন্দাবনে যায়, ওইখানেই মরে যায়, মরার জন্য আর কি। তা মধুখালি আমার কেবল কর্মস্থল না, আমার বার্ধক্যের বারাণসী। তো 91 বছরে আজ এখানে আসছি, আর আসবো না। আমি মরে যেতে পারি, কেউ তো ধরা যায় না। তাই আপনারা আমার দোয়া করবেন। আমি মহাত্মা গান্ধীর রামধুন সঙ্গীতের একটা লাইন দিয়ে আমি শেষ করি। লাইনটা হলো, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকে সুমতি দে ভগবান। ধন্যবাদ। মোড়ক উন্মোচনের সময় করতালি দেবো, আগেই না, একটু পরে। মোড়ক উন্মোচন হচ্ছে, প্রিয় শিক্ষার্থী তোমরা অনেকে হয়তো জানো না, তোমরা নতুন। এটা হচ্ছে একটা বই যখন প্রথম বের হয় সবাইকে জানানোর আগে অবমুক্তকরণ, অর্থাৎ আমরা বইয়ের মধ্যে কী লেখা আছে কিছুই জানি না, এই প্রথম। হ্যাঁ, এবার চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব এবং বিশ্বকর স্যার, সাথে আমাদের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষকবৃন্দ থেকে মোড়ক উন্মোচন করছেন। আজকের বই আলোর প্রতীক এর শুভ মোড়ক উন্মোচন। সবাই করতালি। আলোর প্রতীক, বিশ্বকর স্যারের লেখা আলোর প্রতীক বইয়ের শুভ মোড়ক উন্মোচন, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। সাথে আছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম চেয়ারম্যান অর্থ বিদ্যালয়, সম্মানিত বেগে স্যার, সম্মানিত আলী আকবর স্যার, সম্মানিত প্রধান শিক্ষক, আমার ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ সাহেব, হাজি মোহাম্মদ আলী মিয়া, আছেন মতিয়ার স্যার, আছেন আমাদের বস মামুন, সবার হাতে দিয়ে দাও তাতেই হয়, আছেন মুর্শিদ আক্তার মিনাজ, আছেন আমার স্যার, ফরিদুল মনসুর স্যার প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। একাডেমিক সুপারভাইজার রাশিদুল স্যার আছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই দিনটি আমাদের সকলের জন্য একটি অনন্য সাধারণ দৃষ্টান্ত হয়ে থাকবে, কারণ মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে এই প্রথম কোনো একটি বইয়ের মোড়ক উন্মোচনের সাক্ষী হয়ে থাকলো। আজকে 27 মার্চ 2022, আরেকবার করতালি। এই দিনটি আমরা ভিডিও দৃশ্য ধারণ করার জন্য শিক্ষার্থীদের দিকে একটু প্লিজ, ভিডিও ম্যান যারা আছেন তারা আমাদের স্নেহের শিক্ষার্থীদের দিকে একটু ভিডিওটাও ধরবেন। আমাদের শ্রদ্ধেয় স্যার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল স্যার অক্লান্ত পরিশ্রম করেছেন গত 4 দিন ধরে, এবং সেই সাথে মোড়ক উন্মোচনের সাক্ষী হয়ে থাকলেন আমাদের মধুখালীর এলিট পার্সন যারা আজকের এই অনুষ্ঠানকে উপস্থিত থেকে অত্যন্ত সুন্দর। সম্মানিত সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, বইটি মোড়ক উন্মোচন করা হয়েছে এবং